নমস্কার। আজকে আমাকে ইন্টারন্যাশনাল নিউজ স্টার এবং শান্তিনিকেতন সাহিত্য পরিষদ থেকে অনুরোধ করা হয়েছে একটি প্রোগ্রাম করার জন্য সাহিত্য সংক্রান্ত। তো সেই বিষয়ে প্রোগ্রামটা করছি। তো আশা করি সবাই ভালো আছেন। শুভ শারদীয়ার পরে সবাই আনন্দ উপভোগ করেছেন এবং আজ সামনেই আমাদের দিওয়ালি আসছে, কালী পুজো এবং দিওয়ালি অনুষ্ঠান আসছে। সবাই সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, এটাই কামনা। তো আমার এটা কবিতা সংক্রান্ত অনুষ্ঠানই বলা হয়েছে, তো সেই জন্য আমি কিছু কবিতা পাঠ করব আমার বই থেকে। কবিতা খুব ভালো জিনিস। কবিতা অনেকে ভাবে, কবিতা নিয়ে একটু ভয় পায় অনেকে, যে কবিতা ঠিকমতো হয় না, ঠিকমতো বুঝতে পারবে না, বা দুর্বোধ্য কবিতা। কিন্তু কবিতা আমাদের জীবনে অনেক স্থান অধিকার করে আছে। ছোটোবেলা থেকেই আমরা কবিতা পড়ি। তাছাড়া আমাদের এমনি কবিতা কিছু পড়তেই হয়, বাংলা, ইংরেজি, আমাদের পাঠ্য বইতে। তাছাড়াও নানাভাবে পড়ি, এবং তাতে করে কি জীবনে অনেকটা রসদ খুঁজে পাওয়া যায়। সে কবিতা, কিছু কিছু কবিতায় ছন্দ থাকে, কিছু কিছু কবিতায় ছন্দ থাকে না, কিন্তু ছন্দ যেখানে থাকে না তার মধ্যেও ছন্দ খুঁজে নেওয়া যায়। তো আমি কবিতা লিখি, ছন্দ মিলিয়েও লিখি, না মিলিয়েও লিখি, যেটাকে গদ্য কবিতা বলা হয়। তো এটা নিয়ে দ্বন্দ্ব আছে যে কোনটা ভালো কবিতা, ছন্দ কবিতা না গদ্য কবিতা। তো দুটোরই সমান মূল্য আছে। কবিতার মধ্যে থেকে মানেটা খুঁজে নিলেই তার থেকে অনেক কিছু পাওয়া যায়। সুতরাং এই আমাদের বিশেষ করে এই কঠিন সময়ের মধ্যে কবিতা আমাদের জীবনে অনেক কিছু দিতে পারে। সুতরাং আমি প্রথমে একটা কবিতা পড়ে শোনাবো আপনাদের। মেঘ পাহাড়ে বলে। মেঘ পাহাড়, এটা আমার বই থেকে নেওয়া, কাগজের মানুষ ও ফিনিক্স পাখি, যে আমার কাব্যগ্রন্থটা 1 বছর আগে বেরিয়েছিল, সেটা থেকে। মেঘ পাহাড়ে বাঁধবো বাসা, সঙ্গে যাবে কেউ? দেখবে বসে মেঘ সাগরের উথাল পাঠাল ঢেউ। মেঘের গুহায় থাকবো ভালো, মনের খুশি নিয়ে। সূর্য তারা করবে খাতির আলোর ঝিলিক দিয়ে। মেঘ পাহাড়ে যেতে গেলে শর্ত আছে কিছু, দ্বন্দ্ব বিবাদ সন্দেহ না আসবে পিছু পিছু। তাজা মনের পরশ নিয়ে থাকবো ভালোবেসে। দেদার খুশি দারুণ মজা মেঘ পাহাড়ের দেশে। তো এরকম একটা স্বপ্নের দেশ পেলে সত্যি খুব ভালো হয় আমাদের। এটা বেশ হাসি খুশি সব কিছু মধ্যে থাকলে। তো ছোটোবেলা থেকে অনেক কবিতা আমরা পড়েছি, অনেকের মনে অনেক ইনফ্লুয়েন্স করে নানা ধরনের কবিতা। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন বিশ্বকবি, তার কবিতা তো আমাদের হৃদয় জুড়ে অনেকখানি আছে। কবিতা, গান, নাটক, সাহিত্য সব কিছু। তো রবীন্দ্র কবিতা আমার খুবই ভালো লাগে। তাছাড়াও আছেন নজরুল, আছেন আরও অনেকে। কিন্তু আমার রবীন্দ্রনাথের পরেই যার কবিতা ভালো লাগে তিনি হচ্ছেন সুকুমার রায়। তার কবিতা পড়ে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই অনেক মজাও যেমন পাওয়া যায়, শুধু মজাই না, আমরা ভাবি শুধু শিশু সাহিত্য বা মজা নিয়ে তিনি করেছেন। তার কবিতা থেকে অনেক কিছু ভালো জিনিসই, অনেক মিনিংও পাওয়া যায়। তাছাড়াও তো অনেক কবি আছেন, সত্যেন্দ্রনাথ দত্ত যেমন, তার কবিতা আমার খুব ভালো লাগে। এখনকার জয় গোস্বামী, এখন আমি ফেসবুকে দেখি অনেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন, এবং সেগুলো পড়ে সত্যিই ভালো লাগে। আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে অনেকের কবিতা, খুব সুন্দর সুন্দর কবিতা থাকে। তাছাড়াও অনেক পত্রিকাতেও কবিতা থাকে সেগুলো খুব সুন্দর সুন্দর থাকে। আচ্ছা, এটা গেল একটা কবিতা। এই যে কবিতাটা আমি পড়লাম, এটা হচ্ছে ছন্দ মেলানো কবিতা। এবারে আমি গদ্য কবিতা একটা পড়ি, ছন্দ না মেলানো। প্রথম কবিতা আমি বলি, কাগজের মানুষ। কাগজের মানুষ পালক হালকা হলেও তুফানকে ভয় পায় না। কাগজের মানুষ পাখির প্রাণ, উড়ে যেতে ভালোবাসে। কাগজের মানুষ অনুভূতি তীব্র, রক্ত গোলাপ ভালোবাসে। কাগজের মানুষ ছাই চাপা আগুন, প্রয়োজনে জ্বলে ওঠে। কাগজের মানুষ তেজস্ক্রিয় মস্তিষ্ক,
জানে আলোকবর্ষের হিসাব। কাগজের মানুষ বন্ধু হবে, বাড়ালাম হাত। কাগজের মানুষ আমাদের অনেকের মধ্যেই আছে, অনেকে সবার মধ্যে কিছু না কিছু জিনিস আছে, মেটেরিয়ালস আছে। অনেকে হয়তো অনেক সময় নিজের খেই হারিয়ে ফেলে, নিজেকে মূল্যহীন মনে করে, কিন্তু সবার মধ্যেই এক একটা জিনিস আছে যেটা দিয়ে সে পরে সেটা অনেক সময় স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠতে পারে, তাকে উদ্বুদ্ধ করে, নতুন নতুন নতুনভাবে বাঁচতে সাহায্য করে। এটাই হচ্ছে এই কবিতাটার মতো। তো সেটা হলে খুব ভালো হয়। আমরা অনেক সময় আমরা ভাবি যে এই মানুষটার কোনো গুরুত্ব নেই, কিন্তু খুব তুচ্ছ মানুষ বলে যাকে মনে করি তারও হয়তো একটা নির্দিষ্ট কিছু মূল্য আছে, এবং সেই মূল্যটা হয়তো কোনোভাবে বেরিয়ে আসে। আচ্ছা, আর একটা কবিতা আমি পড়ব, যেটা হচ্ছে বেড়াতে যেতে আমরা খুব ভালোবাসি, সবাই খুব ভালোবাসি। পাহাড় তো অনেকেই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি পাহাড়ে যেতে। এই করোনার সময়তে তো বেড়াতে যাওয়া খুব বেশি হচ্ছে না, তো তার মধ্যে দার্জিলিং তো আমাদের খুব ভালোবাসার জায়গা। পাহাড়ের মধ্যে আমাদের কাছেই দার্জিলিং, বাঙালিদের কাছে বিশেষত। তো সেই পাহাড়ের সম্বন্ধে আমি একটা কবিতা লিখব। পাহাড়ের ডাক। পাইন গাছের পাতাদের ফাঁক দিয়ে যে সূর্যরশ্মি এসে পড়েছে, তাই গায়ে মেখে কেউ চলল দূর পাহাড়ের দিকে। পাহাড় ডাকছে হাতছানি দিয়ে, মাঝে মাঝে মেঘলা, হালকা ঝিরঝিরে বৃষ্টি। খাত থেকে কেউ বলে ওঠে, সাবধান সাবধান। সরপিল পথ ধরে যাওয়া টয় ট্রেন ধীরে ধীরে চলে যায় হাসতে হাসতে। ড্রাগনের অট্টহাসির প্রতিধ্বনি হয়ে ফেরে, আর মিশে যায় ঘণ্টার ধ্বনির সঙ্গে। যারা হিসেব মেলাতে ব্যস্ত, পাহাড় ডেকে নেয় তাদের, বলে খেলা করো পাইন গাছের সঙ্গে। সারা বেলা খেলা চলে, তারপর খেলা সাঙ্গ করে সবাই শান্তিতে ঘুমোতে যায়। সঙ্গে ঘুমোয় পাইন গাছও জ্যোৎস্না আলো মেখে। তো এরকম একটা স্বপ্নীল পরিবেশ আমাদের খুব ভালো লাগে, এবং দার্জিলিং গেলে আমরা পাই, শুধু দার্জিলিং গেলে না, যে কোনো পাহাড়ের জায়গাতে গেলেই আমরা বেশ এরকম একটা জায়গা পাই। তো এটা খুব ভালো লাগে, এর মধ্যে একটা আলাদা ফিলিংস এনে দেয়। সত্যি গেলে খুব ভালো লাগে, বিশেষ করে দার্জিলিংয়ের ওই ম্যালের দিকে যেতে গেলে যে পাইন গাছের রাস্তাটা, আমরা একটা হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে চলে যেতে গেলে মলের দিকে যেতে গেলে একটা রাস্তা পড়ে, দুধারে শুধু পাইন গাছ, সুন্দর সিনারি, সেইটা খুব ভালো লাগে, মনে হয় যেন পাইন গাছ হাতছানি দিয়ে ডাকছে। আচ্ছা, এবার আমি আর একটা গল্প বলবো, আর একটা কবিতা বলবো, মর্জি মাফিক এই কবিতাটা না। তো এটা আমার খুব প্রিয় কবিতা। আমাদের সবসময় মনে হয় সবসময় যন্ত্রের মতো চলি, নিজের মতো কাজ করি, কিন্তু কখনো কখনো মনে হয় যে আমরা নিজের মতো থাকি, একটুখানি নিজের মতো ইচ্ছে মতো থাকি, নিজের মর্জিতে চলি। সকলেরই মনে হয় কখনো কখনো সব কিছুর মধ্যে। তো সেই ব্যাপারে আমি এটা লিখেছি, মর্জি মাফিক। আজকে আমি ভেবে নিলাম যা খুশি তাই করব আমি, কোনো কিছু বলবে না কেউ, শুনবো না কারো কথা। মর্জি মাফিক চলার মজা লুটব আমি পুরোপুরি। এই যে আমি দিলাম পারি, যেথা খুশি সেথায় যাব। ইচ্ছে হলে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আমি গাইব গান। নৌকা নিয়ে চলে যাব সাগরেরই মধ্যখানে। বেলুন চড়ে উড়ে যাব, মেঘ ঘুরবে আশেপাশে। সাবমেরিনে চড়ে আবার দেখব জলের তলার জিনিস। খিদে পেলে খাবো আমি যেমন খুশি মনের মতো। আজকে যেমন দিল দরিয়া, যা চাইবে দিয়ে দেব। যাবে না কেউ নিরাশ হয়ে, পাক্কা আমি কথা দিলাম। আজকে যে মন ঘুড়ির মতো উড়িয়ে দিলাম আকাশ পানে। উল্লাস তার দেখার মতো
আজকে যে তার ভারী মজা। তো এরকম হলে মাঝে মাঝে ভালো হয়। আমাদের জীবনে ডিসিপ্লিনের যেমন দরকার আছে, একটুখানি ছেড়ে দেবারও দরকার আছে। যেমন ঘুড়ি ওড়ালে মাঝে মাঝে একটু ছেড়েও দিতে হয়, তার মতো ফ্রিলি ঘুরে বেড়ায়, সেরকম এরকম হলে বেশ ভালো হতো। এটা আমার ফিলিং। তো এটা নিয়ে এটা আমার কবিতা। তো এরকম কবিতা আরও আছে অনেক, এবং কিছু কিছু সুকুমার রায়ের কবিতাও আছে। আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ব। এটা এই দুটো কবিতা তো গদ্য কবিতা ছিল। আমার এই বইটাতে একটা গদ্য কবিতা, একটা ছন্দ কবিতা মিলানো আছে, অল্টারনেট করে আছে। আকাশ কুসুম। এটা চিন্তা হাজার ব্যস্ত মাথা, চাই যে আমার নকশি কাঁথা, মন যেতে চায় তেপান্তরে, সেথায় নাকি মানিক ঝরে। যত রকম মনি মানিক, চাই যে আমার খানিক খানিক, না হতায় গেলেও হবে, মনের মাঝেই মানিক পাবে। ওসব কথা এখন ছাড়, ভাসিয়ে ডিঙি টানবো দাঁড়, উড়িয়ে ঘুরিয়ে টানবো সুতো, ভাসিয়ে দেবো ইচ্ছে মতো। আকাশ আলো বেশ কমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, বৃষ্টি দেখা ভারী মজার, রাস্তাঘাটে সবাই বেজার, আড্ডা জমাট চায়ের কাপ, উঠছে মন নেই কোনো চাপ, হাজার খুশি উঠছে হাওয়ায়, নেই কো বাধা হারিয়ে যাওয়ায়। রাত নেমেছে জমাটি ঘুম, স্বপ্ন দেখি আকাশ কুসুম। আসলে স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি, এবং সেটা ভালো। স্বপ্ন, হাজার রকমের স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন কিছু করে দেখার স্বপ্ন, ভালো কিছু করার স্বপ্ন, নতুন দিনের স্বপ্ন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই স্বপ্ন নিয়ে আমি একটা করেছি। আচ্ছা, এবার আমি আর একটা কবিতা বলবো আমার লেখা। সেটা হচ্ছে, এটা গদ্য কবিতা, সূর্যের মতো কবিতার নাম। সবাই সূর্যের মতো হলে, সবাই সূর্যের যে তেজ, সেই তেজটা দিয়েই তো আমাদের পৃথিবী চলছে কিছু। তো সেইভাবে বাঁচতে হয়। সূর্য যেমন ফ্রিলি বাঁচে, কারোর উপর ডিপেন্ড করে না, নিজের মতো করে রাজার মতো বাঁচে। সুতরাং মাঝে মাঝে মনে হয় যে সেই রকম বাঁচতে ভালো হয়। অনেক সময় আমরা কী করি, হেরে যাই, হেরে গিয়ে আবার সেই উঠে দাঁড়ানো, যাতে নতুনভাবে বাঁচতে পারা, সেরকম বাঁচতে পারলে ভালো হয়। সূর্যের মতো। ভোরের তাজা সূর্য যেন চৌম্বক আকর্ষণে চলে এলো বুকের খাঁচার ভিতরে, জেগে উঠল নিস্তেজ শরীর নতুন উদ্যম নিয়ে, সাথে নতুন শপথ, বাঁচতে হবে সূর্যের মতো। জেগে ওঠা শরীর ছুটে চলে চারিদিকে দীপ্তি ছড়িয়ে, জ্বালিয়ে দেয় লক্ষ প্রদীপ, সকলেই জাগতে থাকে। সূর্যের সোনালি হাসি, সাথে হাসতে থাকে সকলেই, আর বলে ওঠে বাঁচতে হবে সূর্যের মতো। আচ্ছা, তো আমরা সবাই, অনেকেই চাই সবাই সূর্যের মতো বাঁচতে। এবার একটা কবিতা বলবো, সেটা হচ্ছে অন্যরকম কবিতা। মানে আমাদের সকলে, অনেকেরই হয়তো আপনজন হারানোর ব্যথা পেয়েছি, আমিও পেয়েছি, অনেকেই পেয়েছে। তখন খুব ডিজেক্টেড লাগে নিজেকে। সেই সময়তে মানুষ যদি সান্ত্বনা দেয়, কিছু কথা বলে, তখন ভালো লাগে, তখন অনেকটা নিজেকে ফিরে পাওয়া যায় খানিকটা। না হলে বেশ একটা খারাপ লাগে। তো সেই নিয়ে আমার এই কবিতাটা আমি লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে আপনজন। এটা মেলানো কবিতা একটা। একলা বসে আপন মনে, কিসের মনে ব্যথা, পড়ছে মনে আপনজনের হারিয়ে যাওয়ার কথা। হারায়নি তো কোনো জনাই, কেউই হারায় না যে, হৃদয় দুয়ার খুলে দেখো আছে বুকের মাঝে। আগামীর মাঝেই যে যাবে ওদের পাওয়া, নতুনভাবেই চলবে দেখো দিন এগিয়ে যাওয়া।
সুখস্মৃতি দেখবে হাজার, খুললে মনের পাতা, নতুন পাতার মধ্যে দেখো রয়েছে ঝরা পাতা। তো এটা নিয়ে আমার এখনকার এই কবিতাটা। সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, আচ্ছা, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, এবারে আমি আরেকটা কবিতা বলছি। এটা জাস্ট একটা ন্যাচারাল কবিতা। এটা হচ্ছে ঝর্ণা থেকে রামধনু কবিতাটার নাম। পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে হঠাৎ একটা মানুষ হয়ে গেল। ঝর্ণার কলকল আওয়াজ, তার কণ্ঠে হলো সুমধুর সঙ্গীত। সে গিয়ে বসল শিমুল গাছের পাশে। খানিক বিশ্রাম নিয়ে গিয়ে বসল ফুলের বাগানে, ঘাসের গালিচায়। সে শুরু করলো প্রজাপতির পাখায় নতুন নতুন নকশা কাটার কাজ। রং ধার নিল ফুল আর পাতাদের থেকে। এরপর কাজ তার মৌচাক বানানো। সবাই তো মৌচাক ভেঙে মধু বার করে নেয়, মৌমাছিদের ঘর ছাড়া করে। অতি যত্নে বানানো মৌচাকে মৌমাছিদের আমন্ত্রণ করে আনলো সে। তাদের উল্লাস ঝরে পড়ল নানা রঙের বাহার নিয়ে। সেই সব রং গায়ে মেখে নিয়ে মানুষটা মিশে গেল রামধনুর সঙ্গে। তো এটা একটা নেচারের কবিতা। তো আমরা প্রাকৃতিক জিনিসগুলোকে অনেকে আমরা উপেক্ষা করি, আবার অনেকে সেগুলোকে ভালোভাবে উপভোগ করে। তো প্রাকৃতিক জিনিসটাকে উপভোগ করাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাতে করে আমাদের সার্বিক উন্নতি হয়, মানসিক বা সব কিছু উন্নতি হয়। সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা নিয়ে এই কবিতাটা। এবারে আমি পড়ব আমাদের কবিতা থেকে বাংলা ভাষা নিয়ে একটা কবিতা বলছি। হ্যালো, বাংলা ভাষা। বাংলা ভাষাকে আমরা সবাই ভালোবাসি। আমরা জানি ভাষা শহীদদের আত্মদান, আমরা জানি 21শে ফেব্রুয়ারি। তাছাড়াও বাংলা ভাষা নিয়ে অনেকেই আন্দোলন করেছেন এবং বিশ্বে বাংলা ভাষা মোস্ট প্রবলি সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ ভাষা হিসেবে হয়েছে। এবং রিসেন্টলি অস্ট্রেলিয়ার পার্লামেন্টও বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছে। এবং বাংলা ভাষা আমাদের সকলেরই প্রিয় এবং আমরা সবাই চেষ্টা করব যাতে বাংলা ভাষার প্রসার ঘটাতে পারি। বাংলা ভাষা। বাংলা আমার নয়নমণি, বাংলা আমার প্রাণ, বাংলা আমার হাসি কান্না, বাংলায় গাই গান।
বাংলা আমার প্রাণ ভোমরা, বাংলা হৃদয় জোড়া। বাংলা ভাষা ছুটছে যেন অশ্বমেধের ঘোড়া। বাংলা ভাষা এসছে চলে পেরিয়ে অনেক পথ। 21-এর শহীদ সাথে ছুটছে বিজয় রথ। তোমার আমার মনের ভাষা, মোদের পরিচয়, সবাই মিলে বলি মোরা বাংলা ভাষার জয়। তো বাংলা ভাষার জয় গান আমরা সবাই গাইব এবং চেষ্টা করব যাতে তার প্রসার ঘটে। তবে আমাদের কথাবার্তার মাঝে অনেক সময় ইংরেজি কথা ঢুকে যায়, সেটা হয়তো ইচ্ছাকৃত নয়, সেটা অনেক কিছু আমাদের তো ইংরেজিতে অনেক কিছু কাজকর্ম করতে হয়, সেই জন্য অনেক কথা ঢুকে যায় ইংরেজিতে, সেটা তো ঠিকই। তো ইংরেজিতে অনেক কথা এর মধ্যে ঢুকে যায়, কিছু কিছু কথা, তো সেটা কিছু করার নেই। তার মানেই এই নয় যে আমি বাংলা ভাষাকে ভালোবাসি না, ইংরেজি কথা ঢুকতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করি যতটা পারা যায় বাংলা কথা বলতে। তো সেই প্রসার ঘটাতে আমরা সবাই মিলে চেষ্টা করব সারা পৃথিবীতে বাংলাকে একটা বিশ্ব হিসেবে, বিশ্ব ভাষা হিসেবে, যেটাকে বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে চেষ্টা করি যদি করা যায়। আচ্ছা, অনেকেই বলেন যে বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা খুব কমই আছে, বিদেশিরাও বলে, অবাঙালিরাও অনেকে বলে। আচ্ছা, আর একটা কবিতা বলছি আমার, সেটা হচ্ছে ভালো লাগার সাঁকো। এপারে কিছু বিক্ষিপ্ত ভালো লাগা, ওপারেও বেশ কিছু। এপারে নানা রঙের কোলাজ, ওপারেও রামধনুর ঝিলিক। দুপারের ভালো লাগা চায় মিলেমিশে এক হয়ে যেতে, কিন্তু মাঝখানে যে বিরাজ করছে ব্যবধান, তাই দুপারের ভালো লাগা বিস্তৃত হয় ধীরে ধীরে, আর মাঝখানে জুড়ে গিয়ে তৈরি হয় ভালো লাগার সাঁকো। তো এরকম অনেক সময় হয় কি, এদিকেও লোকেরা তাদের একটা কিছু ভালো লাগার ব্যাপার আছে, ওদিকেও ভালো লাগার ব্যাপার আছে, সবাই মিলেমিশে সেই ভালো লাগাটা যদি নিজেদের মধ্যে ছড়িয়ে নেয়, মিশিয়ে নেয়, তাহলে জিনিসটা বেশ ভালো হয়। সেটা নিয়েই আমার এই কবিতাটা। যেমন এরকম তো আছে, এতেও এরকম তো ভারত বাংলাদেশের মধ্যে, আমাদের পশ্চিমবাংলা পূর্ব বাংলার মধ্যেও আছে এটা, যে দুদিকের একটা ব্যবধান রয়েছে। দুজনেই বাংলাভাষী, তারা সবাই তাদের একই রকম অনেকটা তাদের আচার আচরণ, কিন্তু তারা সবাই নিজেদের মতো থাকে, কিন্তু দুজনের মধ্যে ভাব মিলও আছে অনেক, কিন্তু মাঝখানে রয়েছে কাঁটাতারের বেড়া। সেই রকম ভালো লাগার মধ্যেও দুদিকের মধ্যে একটা সাঁকো রয়েছে। তো সেটাকে যতটা পারা যায় মিলিয়ে নেওয়াটাই একটা ইম্পর্টেন্ট জিনিস, দরকারি জিনিস। আচ্ছা, এবার একটা কবিতা পড়ছি রোববার নিয়ে। রোববারটা আমাদের খুব ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। রোববারে আমরা চেষ্টা করি আমাদের যে জিনিসটা আমাদের সকলের, এটা সমস্ত রকম ভালো লাগাগুলোকে উপভোগ করতে। সারাদিন সপ্তাহ খাটুনির পরে রোববারটা আমাদের কাছে খুব প্রিয়। তো সেই যে কবিতাটা, চেষ্টা করি রবিবারটা যেন আরও বেশিক্ষণ থাকে, এরকম একটা মনে হয়, কিন্তু তা তো হয় না। রবিবারের পরে আমাদের আবার ফিরে যেতে হয় কাজের জগতে পরের সপ্তাহের জন্য, সোমবার থেকে। তো এই রোববারটা বলে কবিতার নাম হচ্ছে রোববারটা। রবিবারে উঠুক রবি একটু দেরি করে, বাদল ধারা না হয় খানিক পড়ুক ঝরে ঝরে, এদিন না হয় ঘড়ির কাঁটা ঘুরুক ধীরে ধীরে, আলসেমেরি বলয়খানা থাকুক না হয় ঘিরে, চায়ের কাপ আর মুচমুচেতে আড্ডা উঠুক জমে, রাগ দুঃখ কুটকচালির ভাট্টা যাক না নেমে, যেমন খুশি দিন কাটিয়ে মেজাজটা ফুরফুরে, রোববারটা তাড়াতাড়ি আসুক আবার ফিরে। তো আমরা সবাই চাই রোববারটা শেষ হলে যেন আবার রোববারটা তাড়াতাড়ি হয়। যেমন এই আমাদের দুর্গাপুজোর উৎসব কেটে গেছে রেশ, কিন্তু সবাই ভাবছে আবার কবে আসবে উৎসব।
এই আসবে করতে করতে এটা আমাদের শারদোৎসবের মতো একটা সবাই মনে হয় আবার কখন ফিরে আসবে। তো এরকম আমাদের উৎসব নিয়ে, আমাদের বাঙালিদের তো বিশেষ করে উৎসব নিয়েই তো জীবন, সবসময় মনে হয় একটা উৎসব থাকুক, আর একটা উৎসব ঘুরে আর একটা আসুক, 12 মাসে 13 পার্বণ যাকে বলে। আচ্ছা, এবার আমি একটা কবিতা পড়ছি, এটার নাম হচ্ছে সবই যাবে পাওয়া। এটাও সেই নিয়ে যে আমরা মনে হয় চাওয়া পাওয়ার ব্যাপার নিয়ে অনেক সময় মনে হয় যেন কিছুই নেই, যেন হতাশা, ডিপ্রেশন যাকে বলে, যে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, যে আমি কিছু পারবো না হয়তো, এরকম। তো সেখান থেকে বেরিয়ে আসতে হয়, যেটা বলে সাইকোলজি, যেটা সাইকোথেরাপি হয় কাউন্সেলিং করে বা ওষুধ দিয়ে, সেটাকে উদ্বুদ্ধ করার জন্য এই কবিতাটা। তো সেটা অনেক সময় নিজে থেকেও করা যায়, নিজেকে যাকে বলে উদ্বুদ্ধ করা যায়, ইংরেজিতে বলা হয় মোটিভেশন, সেলফ মোটিভেশন। কিন্তু সবই আছে, সবই পাওয়া যায়। এবার পাওয়ার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে লোকে যদি ভাবে আমি এটাই পাবো ওটাই পাবো, কিন্তু সব কিছুই আমাদের আছে পাওয়ার মধ্যে। সবই যাবে পাওয়া কবিতার নাম। আলাদিনের প্রদীপ আর মোনালিসার হাসি, সব পেয়েছে দেশ আর রাখাল ছেলের বাঁশি, 1000 বছর লুকিয়ে থাকা অগাধ চোখের ধন, আকাশ প্রমাণ হৃদয় আর সতেজ সবুজ মন, মনের জানলা খুলে দেওয়া দামাল তাজা হাওয়া, একটুখানি খুঁজলে পরে সবই যাবে পাওয়া। আমাদের খুঁজতে হবে ভালো করে, খুঁজলে কিছু সব জিনিসই হয়তো মনে হবে যে জিনিসটা আমি চাইছি কোথাও না কোথাও আছে। আচ্ছা, এবার আমার একটা কবিতা যেটা আমার খুব ভালো লাগে সেটা পড়ছি। কবিতাটা হচ্ছে অরণ্য মন। আমরা অনেকটাই কৃত্রিমতার মাঝে হারিয়ে গেছি সব থেকে, তো মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকমভাবে থাকি, অনেকটা ন্যাচারাল হয়ে যাই। তো সেটা নিয়ে আমার কবিতা অরণ্য মন। ব্যস্ত রাজপথে অরণ্য মন কি যেন খুঁজে বেড়ায়, তারপরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝখানে, প্রসারিত বাহু বাড়িয়ে আকাশ পানে চেয়ে সে তখন কিছু বলে ওঠে অস্ফুটে। আরণ্যক ভাষা কিছুই তো বোঝে না ধূসর নগরী, তখনই নামে বৃষ্টিধারা, মানুষেরা সব গাছ হয়ে যায়, সাথে গাছ হয়ে ওঠে যান্ত্রিক জিনিস যত, চারিদিকে সবুজের সমারোহ, সাথে অরণ্যের নিস্তব্ধতা, পুলকিত হয় অরণ্য মন। সত্যি এরকম অরণ্য মন মাঝে মাঝে আমাদের জঙ্গলও ভালো লাগে, শুধু পাহাড় না, তো বেশ ঘন অরণ্য, তার মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। তো এরকমভাবে আমরা গেলে তখন মনে হয় যে সব কিছু থাক। এবার এই ব্যস্ত রাজপথের মধ্যে তখন যখন আমরা ট্রাফিক জ্যামে হাঁসফাঁস করি, তখন মনে হয় যদি সত্যি এরকম একটা অরণ্য মন নেমে আসে, মনে হয় যেন সব কিছু গাছ হয়ে যায়, তাহলে ব্যাপারটা বেশ ভালো হয়। মাঝে মাঝে মনে হয় দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যামে, এটা তো খালি কল্পনার ব্যাপার, তো আমাদের তো কল্পনাই ভালো, কল্পনা করেই তো আমরা বেঁচে আছি, কল্পনা নিয়ে। তো ঠিক আছে, অরণ্য মন হয়ে গেল। এবারে একটা কবিতা পড়ি, নীল সাগরের পাড়ে। আমাদের আরেকটা ফেভারিট বাঙালিদের জায়গা, যেটা সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা, সেটা হচ্ছে পুরী। পুরীতে তো আমরা কেউ না কেউ সবাই অনেকে বছরে কয়েকবারই যায়, অন্তত বছর 2 বছর বা 1 বছরে যায়, এরকম প্রচুর মানুষ আছে। আমরাও যাই মাঝে মাঝে। পুরীর সবচেয়ে প্রিয় জিনিস কি? সমুদ্র। আর বেড়ানোর নানা জায়গা আছে, নন্দনকানন আছে, মন্দির আছে নানা রকম, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজের মন্দির, সবাই সব দেখে, যার যেটা পছন্দ। তো আসল পুরী মানেই সমুদ্র চোখে পড়ে। আমরা যখন পুরীতে ঢুকি তখন ওই যে নীল জলরাশিটা দেখি, ওটা দেখেই আমাদের তখন মন নেচে ওঠে। আবার যখন ফিরে যাই তখন ওই জলরাশি দেখতে দেখতেই মনে হয় যে আবার আসবো এখানে দেখতে। তো
তো সেটা নিয়েই আমি একটা কবিতা লিখেছি, নীল সাগরের পাড়ে। এটা ছন্দ কবিতা। নীল সাগরের পাড়ে যাই যে বারে বারে, আকাশ যেথায় এসে জলের সাথে মেশে, ঢেউয়ের পানে চেয়ে মনের খেয়া বেয়ে, হারাই যে কোনখানে হৃদয় কলতানে, ডাকছে বেলাভূমি চলে এসো তুমি, ঝিনুক ভরা আছে কুড়িয়ে রাখো কাছে, মেলে মনের ডানা খুশিরই ঠিকানা। সত্যি খুশির ঠিকানা অনেকে খুঁজে পায়, অনেকের মনের আধার কেটে যায় ওখানে গিয়ে। ঝিনুক কুড়ানো তো খুব ভালো জিনিস, বেশ ভালো লাগে। কিছু না, শুধু ওইখানে বসে বেলাভূমিতে বসে সমুদ্র দেখতেই ভালো লাগে। সমুদ্রের ঢেউ পরপর আসছে, দেখতে ভালো লাগে। মনে হলো এই একটা ঢেউ আসছে, তারপর আরও একটা ঢেউ আসবে, সে পাড়ে ভেঙে যাবে। আর একটা ঢেউ কোনটা উঁচু ছিল কোনটা নিচু ছিল, বা ওই বেলাভূমির পরিবেশ, কেউ মুক্ত বেচছে বা কেউ অন্যরা আসছে, সবাই হই হই করছে, বেশ একটা সুন্দর একটা পরিবেশ। সেইটা দেখার জন্যে আমরা বারে বারে ফিরে যাই সেইখানে, সেই নীল সাগরের পাড়ে। আচ্ছা, এটা আমার খুব ফেভারিট কবিতা। এটা কন্যা সন্তান তো আমরা সবাই বলি ভালো, মেয়েদের এরকম জায়গা আছে যে ছেলে মেয়ে নিয়ে ডিসক্রিমিনেশন এখনও অনেক কম আছে, আগে তো অনেক বেশি ছিল। তাও এখনও অনেকের মধ্যে আছে যে পুত্র সন্তান হওয়া ভালো, কন্যা সন্তান হলে সেটা খারাপ, ব্যাপারটা তার মনের মধ্যে খারাপ লাগে। অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। অনেকেই চায় যে তার পুত্র সন্তান হোক, সেই নিয়ে পুজো দেয়, এই সমস্ত ব্যাপার তো দেখি অনেকের মধ্যে। তো এই ছেলে মেয়ে সমান ব্যাপারটা শুধু মুখে বললেই হবে না, ব্যাপারটাকে নিয়ে সবাইকে করতেই হবে। এই নিয়ে আমার একটা বইও লিখেছিলাম, মাই ডটার বলে, সেটা পুরো এডিশন শেষ হয়ে গেছে, হয়তো সেকেন্ড এডিশন বেরোবে পরে। তো যেটা মহুয়া পাবলিশার্স বার করেছিল, তো সেটা নিয়ে এই কবিতাটা। আমার নিজেরও মেয়ে আছে, তার নাম রূপকথা, সবাই জানে। তো সেই আমার এটা নিয়ে খুব সেন্সিটিভ ব্যাপার, খুব কবিতাটা খুব মানে স্পর্শকাতর কবিতা। কেন করো মায়ের পুজো? আমরা সবাই পুজো করি, মানুষ মায়ের বেশিরভাগ তো দেবীদের পুজো করে সবাই। যারাই দেবীর পুজো করে, যে দেবীকে পুজো করছে সেই আবার পুত্র সন্তান চাইছে কামনা করে। অদ্ভুত ব্যাপার। কেন করো মায়ের পুজো কবিতার নাম। তোমরা ঘটা করে দুর্গা পুজো করো, কালী পুজো করো, মায়ের থানে যাও পুজো চড়াতে, তবে কেন প্রার্থনা করো ছেলে চাই মেয়ে চাই না? কেন তোমরা চাও না যে মেয়েরা পৃথিবীর আলো দেখো? এত আধুনিকতা, এত পরিবর্তন, তাও এই ধারণা বদলায় না। কত মেয়েরা থাকে অন্ধকারের বুকে, পণ প্রথা, নির্যাতন, এসব আজও কেন যায় না পুরোপুরি হতে? ছেলে মেয়ে সমান এ কথা খালি মুখে বললেই হবে না, হাত বাড়িয়ে মুছিয়ে দিতে হবে সব শিশু কন্যার দু চোখের জল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এত মিটিং মিছিল দেখি, সব কিছু দেখি, কিন্তু পণ প্রথার বিরুদ্ধে বা মেয়েদের বিরুদ্ধে যে সমস্ত সমস্যা হয় সেগুলো নিয়ে তো মিছিল করতে খুব একটা দেখা যায় না। তো পণ প্রথা তো আমাদের এখানে এখনও চলছে, ডাউরি সিস্টেম বা পণ প্রথা, এবং হয়তো কম আছে কিন্তু এখনও তো আছে। অনেকেই চায় এত লাখ টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে, নানা রকম। এবং তার জন্যে যে ডেথ, ডাউরি ডেথ যাকে বলা হয়, পণ প্রথায় ঘটিত যে মৃত্যু, সেটাও অনেক সময় ঘটে, আমরা তো জানি, দেখি। তো সেটা খুব অবাঞ্ছিত, সেটা না হওয়াই উচিত। আশা করা যায় আগামী দিনে হয়তো এটা আস্তে আস্তে কমতে কমতে শূন্যতে চলে আসবে। এবং এটা ভারতের সব প্রান্তেই আছে, কোনো জায়গায় হয়তো বেশি, কোনো জায়গায় কম। তো এটার বিরুদ্ধে সবাইকে আমরা নানাভাবে লড়তে হবে, সেটা কবিতা সাহিত্য দিয়েই হোক বা অন্য কোনোভাবে হোক, যে যত কম পাওয়া যায় তত ভালো, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো এটা একটা ব্যাপার। বা মহিলাদের বিরুদ্ধে যেসব অপরাধ হয় সেগুলো ব্যাপারে, সব ব্যাপারেই আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই
ছেলে চাই কি মেয়ে চাই না, এই যে কন্যা ভ্রূণ হত্যা যেটা অনেক জায়গাতে হচ্ছে, যার জন্য আলট্রাসোনোগ্রাফিটা এখন বলা আছে যে কোনো আলট্রাসোনোগ্রাফিতে কেউ বলতে পারবে না ছেলে কি মেয়ে, কোনো আগে থাকতে বলতে পারবে না। এই বলাটা হচ্ছে ক্রাইম অ্যাকচুয়ালি, কেননা বলে দিলে তো যদি মেয়ে হয় তাহলে তো সেটা করে দেবে, নষ্ট করে দেবে, এই ব্যাপারটা আছে। তো এই জন্য এটা বন্ধ করা আছে, কিন্তু তাও এটা কিন্তু কিছু কিছু জায়গাতে এরকম এর আড়ালেও চলছে ব্যাপারটা। তো সেটা যতটা সেটি যেটুকু আছে, এখন তো অনেক কমেছে ব্যাপারটা, যেটুকু আছে সেটুকু নষ্ট করা উচিত। সবচেয়ে বড় কথা, লোকের মানসিকতাটা পরিবর্তন করতে হবে, যে এই ব্যাপারটা যে ছেলে মেয়ে সমান সমান, সবারই সমান অধিকার আছে সব কিছু। তো সেইটা একটা ঠিক করতে হবে, সেটার ব্যাপারটা আমাদের সবাইকে লড়তে হবে সেটা নিয়ে। আরও যতটা যেটুকু সমস্যা আছে সেটুকু আমাদের নির্মূল করতে হবে, তবেই আমাদের সমাজ আরও ভালো করে উঠে দাঁড়াবে। আচ্ছা, আরেকটা কবিতা আমি করছি, নতুন রূপকথা। আমার মেয়ের নাম রূপকথা, সেই জন্য কবিতাটা আমার ভালো লাগে। এটা একটা প্রাকৃতিক কবিতা। দক্ষিণা বাতাসে সুর ভেসে আসে, তাই শুনে মন হলো আনমন। নাইবা রইল ডানা, উঠতে তো নেই মানা। মেঘের আশেপাশে রঙিন স্বপ্ন ভাসে, চাঁদের হাসি এসে ঝিলের জলে মেশে। ছায়ার সাথে থাক রাত পাখিদের ডাক, লিখছে ঝরা পাতা নতুন রূপকথা। আচ্ছা, এবারে আমি তো লিখব একটা কবিতা লিখব, খুঁজে পেলাম তোমায়। এটা একটা রোমান্টিক কবিতার মতোই আর কি। তো এটা বলছি, খুঁজে পেলাম তোমায়। আটলান্টিকের বুকে ডুব দিলাম তোমায় খুঁজে পেতে। তুমি হয়তো লুকিয়েছিলে ডুবোজাহাজে, কোন ফাঁকে পালিয়ে গেলে টের পাইনি। আবার খুঁজলাম তোমায় বালিয়াড়িতে, তপ্ত বালুকা রাশির মাঝে। কিন্তু তুমি কখন চলে গেছো মরু সুড়ঙ্গ দিয়ে, আর একবার ফাঁকি দিয়ে। বাদল মেঘের মাঝে খুঁজি তোমায়, অমনি বৃষ্টি হয়ে খিলখিলিয়ে পালিয়ে গেলে তুমি কটাক্ষ দৃষ্টিহীনে। তাই দেখে রামধনুর ঠোঁটে বাঁকা হাসি, ক্লান্ত হয়ে বসি হাল ছেড়ে দিয়ে সবুজ ঘাসের গালিচার উপর, পরাজিত সৈনিকের মতো। এমন সময় দেখি তুমি মুখোমুখি বসে আছো হাসি মুখে। আচ্ছা, এবারে আমি একটা কবিতা পড়ব, সেটা হচ্ছে মায়া রোবট। এটা জাস্ট একটা কবিতা এমনি, এটা একটু অন্য রকমের কবিতা। ছায়া পাহাড়ে হঠাৎ মায়া জ্যোৎস্না এসে ধাক্কা মারে, সশব্দে খুলে যায় গুহার দরজা। কুবেরের ধনরাশি জমতেই থাকে, ইলেকট্রন প্রোটন গান করে, সেতার বাজায় নিউট্রন, হাততালি দেয় ফোটন কণারা। নতুন রোবট তৈরি হয় মোশনের সঙ্গে ইমোশন। রোবটের হাতে আপেল, পৃথিবী কমলা লেবু থেকে আপেল হয়ে যায়। রোবট ঝিনুক কুড়োতে থাকে, অ্যান্টেনা শুষে নেয় সব তড়িৎ। রোবট ঘুরে বেড়ায় বেলাভূমিতে, তারপর খেলতে থাকে চৌম্বক ঢেউয়ের সঙ্গে।
রোবট বসে থাকে ব্যালকনিতে, গায়ে জ্যোৎস্না মেখে, হাতে কফির কাপ। মানে রোবটও আস্তে আস্তে করে তার মধ্যে ইমোশন তৈরি হয়, মানুষের মতো হয়ে যায়। এরকম হতেই পারে, রোবটের মতো লোকজনও আছে কিছু, তারা হয়ে যেতে পারে, তাদের মধ্যে ইমোশন, আবেগ চলে আসতে পারে। তো সারাদিন কাজ করতে করতে রোবটের মতো তারা আস্তে আস্তে করে হয়তো মানুষ হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমি একটা কবিতা বলছি। এটা হচ্ছে ইচ্ছে চিঠি। আমাদের অনেকেরই ইচ্ছে থাকে আমাদের প্রিয়জনদের প্রতি কিছু চিঠি লিখব। চিঠি লেখা তো এখন হয় না, কিন্তু আমাদের যেটা হয় হোয়াটসঅ্যাপে বা মেসেজ পাঠানো, এরকম কিছু হয়, মেসেঞ্জারে পাঠানো। কিন্তু চিঠি লেখার পার্ট তো উঠেই গেছে। তবু মনে মনে তো চিঠি লেখাই যায়, মনের ক্যানভাসে তো লেখা যায়। তো সেরকম ইচ্ছে চিঠি কিছু আমরা লিখতে পারি। তো আমরা এখানে ইচ্ছে চিঠি লিখলাম। ইচ্ছে চিঠি। শুরু করি কয়েকটা ইচ্ছে চিঠি লিখতে, যেগুলো লেখা মাত্রই পৌঁছে যাবে গন্তব্যে। একটা চিঠি লিখব প্রিয় মা বাবাকে, ভোরের তাজা শিশির দিয়ে। তোমরা ডানা দিয়ে আগলে রেখো চিরকাল, তোমাদের পরশ সদাই রয়েছে সাথে। আর একটা আমার প্রিয়ার উদ্দেশ্যে, ময়ূরকণ্ঠী রং দিয়ে থাকো চিরকাল গোলাপ হয়ে ফুটে আমার হৃদয় উদ্যানে। আরও চিঠি লিখব ঘুমন্ত আগ্নেয়গিরিকে, লাভাস্রোতে নিশ্চিহ্ন করে দাও যত অন্যায় অবিচার নিষ্ঠুরতা। চিঠি লিখব সাগরকেও, উত্তাল ঢেউয়ের দাপটে ধুয়ে দাও যত দুঃখ বেদনা অশ্রু। শেষ চিঠিটা লিখব নিজের উদ্দেশ্যে, আয়নার সামনে দাঁড়িয়ে। খুশির মন্ত্র জেনে নাও ঝলমলে সূর্যের কাছ থেকে। এটা হচ্ছে ইচ্ছে চিঠি। তো সেই চিঠি লেখার তো বাধা নেই, মনের মধ্যে তো আমরা চিঠি লিখতেই পারি না। আচ্ছা, এটাও আমার খুব একটা সেন্সিটিভ কবিতা হচ্ছে চাঁদের বুড়ি। চাঁদের বুড়ি তো আমরা দেখেছি, জাল বুনে যায়, সেই ছোটবেলাতে পড়েছি, দেখেছি। চাঁদ দেখলেই মনে হয় চাঁদের বুড়ি জাল বুনে যাচ্ছে, গল্পে পড়েছি। তো সেরকম অনেক সময় আমরা আশপাশে দেখি বয়স্ক মানুষ আশপাশে ফুটপাতে ভদ্রমহিলারা, দেখে কষ্ট লাগে। তাদেরকে কিছু সাহায্য করতে পারলে ভালো হয়। আমরা যদি সবাই টুকটুক সাহায্য করি তো ভালোই হয়। তো এরকম চাঁদের বুড়ি যে কবিতা। চাঁদের বুড়ি জাল বুনে যায়, ডাক দেয় কেউ ভাত খাবি আয়। চাঁদের বুড়ির মুখে হাসি, হাজার তারার আলোক রাশি। এক ফোঁটা জল চোখের কোণে, হঠাৎ খুশির ঝিলিক মানে। আমার তোমার বাড়ির কাছে অনেক চাঁদের বুড়ি আছে, দিও চোখের জল মুছিয়ে, জাল বুনবে খুশি দিয়ে। আচ্ছা, এবারে আমি আরেকটা খুশি কবিতা লিখছি। এটাও খুশির ব্যাপার নিয়ে, যে খুশি কিন্তু সবার মধ্যে আছে, সেই খুশিটা কেউ খুঁজে পায়। অনেকের অনেক বেশি সম্পদ আছে, অনেক কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, তাও কিন্তু সে খুশিটা পায় না। আবার অনেকের অনেক কম আছে, অনেক কিছু কম আছে, তার মধ্যেও কিন্তু তারা খুশি খুঁজে পায়। যেমন আমার মনে আছে, আমরা যখন দীঘাতে একবার গেছিলাম, তো চা খাবার খেয়েছিলাম একটা দোকানে। সেই দোকানে আর যারা একটা বাবা মা আছে, একটা ছেলে আছে। ছেলেটা কথাও বলতে পারে না, কিন্তু তারা কি খুশি, তার মধ্যে হাসি খুশি, সবাইকে দিচ্ছে করছে, কিন্তু তার মধ্যে সবাই দেখলাম ভীষণভাবেই খুশি। তো খুশিটা সবসময় যে সম্পদ থাকলেই হয় তা না, অন্যভাবে খুশিটা খুঁজে নিতে হয়, খুশিটাকে খুঁজতে হয়। চাঁদের পালক ছড়িয়ে আছে
কৃষকের আঙিনায় নতুন ধানের গোলা থেকে ফুটে ওঠে খুশির ঝিলিক, সারি সারি হাসি মুখ, চাঁদের পালকের খোঁজে রাজা রানী আর যত মন্ত্রী শান্তির দল। খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, হাসি নেই খুশি নেই, চাঁদের পালক বিনে। ওদিকে মায়া পাহাড়ের কোলে সেই স্বপ্ন উপত্যকায় খুশি মনে মেঘমানবী কুড়িয়ে নেয় চাঁদের পালক। তো এই চাঁদের পালকের খোঁজে সবাই ছুটে বেড়ায়, কিন্তু সবাই তো পায় না, যার খুঁজে নেওয়ার সেই খুঁজে পায়। আচ্ছা, ফিনিক্স পাখি এই কবিতাটা আমার মানে যে গল্পের বই তার মধ্যে মূল তার এতে নামকরণেই আছে, কাগজের মানুষ ও ফিনিক্স পাখি। তো এটা ফিনিক্স পাখি কবিতাটা বলছি। এটা হচ্ছে খানিকটা এমনি এমনি লেখা, যে কেউ হয়তো ঘুমিয়ে আছে, সে জেগে উঠলো, জেগে উঠে তার আরাধ্য কাজটা করলো, সুপ্ত যে শক্তি সেটা থেকে তার একটা কাজ করলো, অনেক কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে হোক বা যা কিছুর বিরুদ্ধে হোক। ফিনিক্স পাখি, ফিনিক্স পাখি, ফিনিক্স পাখি, ঘুমিয়ে তুই আছিস নাকি? একটুখানি দে না সাড়া, ওঠনা দিয়ে গাটা ছাড়া, হয়েছে সময় আয় বেরিয়ে, এসছি অনেক পথ পেরিয়ে, নতুন ভোরের কলরবে, এবার তোকে জাগতে হবে। এই তো সাবাস ফিনিক্স পাখি, রয়েছে অনেক কাজ যে বাকি, শঙ্খ হাজার উঠছে বেজে, আসছে ফিনিক্স নতুন তেজে। তো এরকমই যে ঠিক সময়তেই হয়তো বেরিয়ে আসে কারোর থেকে ফিনিক্স পাখি, বেরিয়ে আসে, এসে সব কিছু যে কাজটা তার করবার সেটা করে। আচ্ছা, আরেকটা কবিতা পড়ছি, এটা একটা ফিলিংসের কবিতা, অনুভূতির কবিতা, ভালোবাসা। ভালোবাসার প্রাচীর। প্যাপাইরাস কাগজে লিখলাম তোমার নাম, গিজার পিরামিডের সামনে বসে, তোমার ছবি আঁকলাম অজন্তা ইলোরার গায়ে, আবার ভীমবেটকার গুহাতেও, তোমার নাচের ছন্দ দেখলাম নাইগ্রা জলপ্রপাতের উল্লসিত জলধারার মধ্যে, তোমার জমাট বাঁধা আনন্দ খুঁজে পেলাম আল্পসের চূড়ায় জমে থাকা বরফের মধ্যে, আইফেল টাওয়ারের ওপর থেকে ছড়িয়ে পড়ল তোমার হাসি, তোমাকে নতুন করে খুঁজে পেলাম ভেনিসে গন্ডোলায় ভাসতে ভাসতে, তোমার খুশির আলোয় আলোকিত হয় তাজমহলের শুভ্র পাথর, তোমার ভালোবাসার প্রাচীর দারুণ দুর্ভেদ্য, চীনের প্রাচীরের চেয়েও অনেক বেশি। আচ্ছা, এবারে হচ্ছে আর একটা কবিতা পড়ি। অশ্বমেধের ঘোড়া এই কবিতাটা। অ্যাকচুয়ালি আমরা অনেকেই অনেক কিছু চাই, কিন্তু কী চাই তা সবসময় বুঝতে পারি না, তবু চাওয়া পাওয়ার তো শেষ নেই। তো সেই কবিতাটা, অশ্বমেধের ঘোড়া। কিসের টানে ছুটে বেড়াস, কি চাইছিস তোরা, যেভাবে হোক চাই যে মোদের অশ্বমেধের ঘোড়া, কাজটা সে যে বড়ই কঠিন, পারবি কি আর তোরা, পিছন পানে আসছে ধেয়ে, ছাড়বে কি আর ওরা, হোক না সে যে যতই কঠিন, হোক না যতই ঘোড়া, না নিয়ে তো ফিরব না আজ অশ্বমেধের ঘোড়া, কত রকম জিনিস আছে সারা জগৎ জোড়া, মিছেই কেন দখল করিস অশ্বমেধের ঘোড়া, কঠিন জিনিস দখল করার ইচ্ছে মনে পড়া,
তাই যে মোদের লক্ষ্য এখন অশ্বমেধের ঘোড়া। সত্যি এটাও ঠিক, কঠিন জিনিসকে পাওয়ার মধ্যে যে আনন্দ সেটা সব কিছুতে নেই। তো এই চাওয়া পাওয়ার মাঝে আমরা সব কিছু 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 জিনিস পাই, কিছু কিছু হয়তো পাই না। তো সেই নিয়েই আমাদের থাকতে হয়। তার মধ্যে তো ডেফিনেটলি যেমন ক্রিকেটে যেমন যারা টাপ পিচে খেলে তাদের ক্রেডিটটা অনেক বেশি, সেরকম ব্যাপার। তো তার মধ্যে অনেকের এই যত বেশি খারাপ অবস্থা হয় তত বেশি তার মনের ডিটারমিনেশন বা প্রতিজ্ঞা সেটা অনেক বেড়ে যায়, সেটাও ঠিক। তো এই চাওয়া পাওয়ার মধ্যেই আমাদের সব কিছু। আচ্ছা, এবার এটা একটা কবিতা পড়ছি যে অনেক সময় আমরা রেগে যাই, তো আবার রাগ চলে যায় যখন যখন অনেক সময় আমাদের মনে হয় কেন এত রেগে গেলাম, তো না রাগলেই ভালো হতো হয়তো। সেই নিয়ে কবিতাটা। রাগারাগি। রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছিল বেশ হেঁটে, চশমা চোখে ভারী কি চাল একটুখানি বেটে। আরেকজনের সাথে হঠাৎ লাগলো বেজায় ধাক্কা, রেগে বলে কপালে তোর দুঃখ আছে পাক্কা। আরেকজনা বলে মশাই কারোরই নি দোষ, ধুলো ঝেড়ে উঠে পড়ুন কেন করেন রোষ। ক্রোধের আগুন নিভিয়ে দিয়ে ওদিকে তাকালে দেখুন কেমন রঙের বাহার কৃষ্ণচূড়ার ডালে। সত্যি এটা ঠিক, রাগ হলে তো আমাদের অনেক সময় মাথা ঠিক থাকে না, তো সেই রাগটা কমানোর জন্য একজন যদি কেউ থাকে তখন ভালো সেটা। তখন কিছুক্ষণ পরেই মনে হয় রাগ না করাই হয়তো ভালো ছিল। আচ্ছা, এবারে আমি কবিতা পড়ি একটা বন্ধুদের নিয়ে। বন্ধু আমার, এই কবিতাটা আমি ফেসবুকেও দিয়েছিলাম। তো বন্ধু তো আমাদের সকলেরই খুব দরকার, সে যেরকমই হোক বন্ধু দরকার সকলেরই। তো সেই নিয়ে আমাদের বন্ধু দিবস বা ফ্রেন্ডশিপ ডে পালিত হয়। এখন তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু বৈদ্যুতিক মাধ্যমে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানাভাবে পরিচয় হয়, সকল নানাভাবে কথাবার্তা হয়। কখনো কখনো যদি দেখা সাক্ষাৎ হয় তখন বেশ ভালো লাগে। তো বন্ধু আমার ভোরের সূর্য, বন্ধু পথের ধুলো, বন্ধু আমার দামাল হাওয়া পথের কুকুরগুলো, বন্ধু আমার ঝর্ণা পাহাড় শিশুর সরল হাসি, বন্ধু আমার মেঘলা আকাশ রাখাল ছেলের বাসি, বন্ধু আমার বাড়ানো হাত সুদূর অচিনপুর, বন্ধু আমার রথের মেলা হারিয়ে যাওয়া সুর, বন্ধু আমার সবুজ মন বৃক্ষের শাখা, বন্ধু আমার কৃষ্ণচূড়া প্রজাপতির পাখা, বন্ধু আমার বনের হরিণ ঘরে ফেরা ওই পাখি, বন্ধু আমার পাগল করা ওই দুখানি আঁখি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বন্ধু আমাদের খুবই দরকার, এবং সবাই যতটা পারেন বন্ধুত্বকে বজায় রাখলে ভালো। একজন বন্ধু চলে যাওয়া মানে খুব খারাপ ব্যাপার। আচ্ছা, এই কবিতাটা এমনি কবিতা যাকে বলে। কবিতার নাম হচ্ছে তিনটে মানুষ। মানে এটা কবিতার অনেক সময় আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, আবার পেয়ে গেলে তার একটা খুব আনন্দ। হঠাৎ করে যদি পেয়ে যাই জিনিসটা, সে রাস্তা হারানোই হোক বা জিনিস হারানো হোক, তখন খুব আনন্দ হয়। তিনটে মানুষ যাচ্ছিল বেশ পথ দিয়ে, হঠাৎ করেই গেল তাদের পথ হারিয়ে। আকুলভাবে খুঁজতে থাকে পথের দিশা, গোলক ধাঁধায় ঘুরতে থাকে তিনটে মানুষ। অবশেষে পেয়ে গেল ঠিক রাস্তা, খুশি মনে আবার চলে তিনটে মানুষ। তো এরকম গোলক ধাঁধায় হারিয়ে গেলে, পথই হারাই বা কোনো কিছু জীবনের কোনো দিশাই হারাই, তখন হঠাৎ করে পেয়ে গেলে খুব আনন্দ হয়। তো আজকে কবিতা অনেকগুলোই পড়লাম। এই অনুষ্ঠান আমাদের আমন্ত্রণ জানার জন্যে ইন্টারন্যাশনাল নিউজ স্টার এবং শান্তিনিকেতন সাহিত্য পরিষদকে অনেক ধন্যবাদ।
শেষ করবো একটা কবিতা দিয়ে। দুঃখ বিলাস বলে, এটাও ঠিক, অনেকে আমরা মানুষের আনন্দ করতে ভালো, সবাই পারে না সবাই, কিন্তু যারা দুঃখী মানুষ তারাও অনেক সময় আনন্দের পথ খুঁজে পায় এবং পাওয়া পেলে খুব ভালো লাগে। সেরকম সেটা নিয়েই কবিতাটা, দুঃখ বিলাস। লোকটা দুঃখের খবর করে, দুঃখ পেলেই ছোলায় ভরে, দুঃখ নিয়েই সময় কাটে, চাপিয়ে মাথায় রাস্তা হাঁটে। আকাশ বলে বাতাস বলে সুখের ছায়া পড়ছে জলে, তাকিয়ে দেখো দুঃখী মানুষ, তাইতে দুঃখীর ফিরল যে হুঁশ। সুখের হাওয়ায় মনের দোলা, নাবিয়ে রাখে দুঃখের ঝোলা, বন্ধ এখন দুঃখ বিলাস, সুখের মেলা 12টি মাস। ঠিক আছে, অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো, সময় শেষ, তাহলে আমার এবারে শেষ করতে হবে। সবাই ভালো থাকুন, আবার বলি সুখে থাকুন। আর একটা কবিতা, ছোট্ট কবিতা একটা পড়ছে। শম্ভু মালী, এটা খুব একটা সিরিয়াস কবিতা নয়। শম্ভু মালী, ছোট্ট বাগান সে এক ফালি, বাগান দেখে শম্ভু মালী, ছোট্ট ঘরে মাটির টালি, বাগানে দেয় খাটনি ঢালি, ভরেই থাকে গাছগাছালি, সাজিয়ে যে দেয় ফুলের ডালি, সকলে দেয় জোর হাততালি, ভীষণ খুশি শম্ভু মালী। তাহলে এখানে শেষ করলাম, সবাইকে আবার নমস্কার জানাই, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।